তো চলো আমরা হচ্ছে এই যে টপ 200 এমসিকিউ এর ভিতরে আমি প্রথম একটি ক্লাস নিয়েছি। তোমরা হয়তো কেউ ক্লাসটি করেছো, কেউ করেনি, সমস্যা নাই, যারা করেছো আলহামদুলিল্লাহ। আর যারা করো নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি ক্লাসটি হচ্ছে আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে দেখবা, সুন্দর করে ওখানে দেওয়া আছে। গতকাল না পরশু জন্য আমি এটা আপলোড করে দিয়ে দিয়েছি। আবার আমার ইজি ইংলিশ পেজে, তোমরা হয়তো বিভিন্ন পেজ থেকে ক্লাস দেখছো, ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা এই প্রথম 1 থেকে 50 পর্যন্ত যে এমসিকিউটা এটা বিশ্লেষণ করে ওখানে দেওয়া আছে, ওটা দেখে নিবা আশা করি। আর আমরা আজকে 51 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে কোশ্চেনটি আমাদের আসছে, তোমরা নিজেরা আগে অ্যান্সার করার চেষ্টা করবা, এরপরে হচ্ছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, রেফ্রিজারেটিং মিটস, রেফ্রিজারেটিং মিটস মানে তো বুঝো, তথা যে গোশত বা যে মাংস তোমরা যাই বলো। আচ্ছা, রেফ্রিজারেটিং মিটস তথা হচ্ছে ওই যে ফ্রিজিং করে যে রাখা হয়, তথা হচ্ছে ঠান্ডা জায়গায় রাখার যে মাংসগুলি বা গোশতগুলি, এই 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 জিনিসটা। দেখো, দ্য স্পিড অফ ব্যাকটেরিয়া, হ্যাঁ আচ্ছা কি করে, এই দেখো নিচে স্লো, এখানে কি স্লো হবে নাকি টু স্লো নাকি স্লোয়িং নাকি ইজ স্লোড, আমরা যদি একটু খেয়াল করি। এখন এই জায়গাটা আমাদের একটু ব্যাখ্যা দরকার। এই জায়গাটা কি দেখো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। যদিও এই জায়গাটাতে যদি আমি ই নাম্বার আর একটা অপশন দিয়ে, ধরো এখানে দিলাম হচ্ছে SLOW, যদি আমি এই অপশনটা দিতাম তাহলে তোমার জন্য আরো বেশি পেস লাগতো। কারণ তুমি হয়তো এখন এই অপশন অনুযায়ী বুঝতে পারছো যে টু স্লো তো এখানে হয় না, কারণ বাকি শুধু ইনফিনিটিভ, এটা হবে না। কারণ আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে একটা ভার্বের পরে আর একটা ভার্ব আসলে তখন আমরা ইনফিনিটিভ করি। সো এরকম তো কোনো কিছু নেই, সো বি নাম্বারটা হবে না। আচ্ছা, সেই জিরান রেখে তো সেম কথা, তাহলে এটাও হবে না। আর ইজ স্লোড, এখানে তো প্যাসিভ হওয়ার মতো তেমন কোনো নিদর্শন নেই, এটাও হবে না। তো সেই ক্ষেত্রে অ্যান্সার এটা হবে। কিন্তু তোমার অপশনও যদি ই নাম্বার অপশন দিয়ে যদি স্লো থাকতো, তখন কিন্তু তোমার মানে আরো বেশি প্যাচটা লাগতো। সেটা কেমন, একটু মনোযোগ দিয়ে, যেটা আমি ব্যাখ্যা করছি, একটু ব্যাখ্যা করছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, রেফ্রিজারেটিং, দেখছো এই যে আইএনজি আসছে, হ্যাঁ আইএনজি বলতে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি জিরান, তাই না? তার সাথে দেখো একটা নাউন যুক্ত হয়েছে, তার মানে এই পুরাটা মিলে আমাদের হচ্ছে জিরান ফ্রেজ বা নাউন ফ্রেজ বলতে পারো আর কি। আচ্ছা, এটা একটা ফ্রেজ, এক কথায় আমরা এটাকে জিরান ফ্রেজ বলতে পারো, জিরান ফ্রেজ বা বলতে পারো হচ্ছে, তো এটা যেহেতু নাউনের জায়গায় বসছে, তুমি এটাকে নাউন ফ্রেজ বলতে পারো। ওকে, এখন আসো ফ্রেজ। তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা যে তোমার 1 নাম্বার হচ্ছে ক্লোজ, ক্লোজ এরপর হচ্ছে তোমার ফ্রেজ, ক্লোজ ফ্রেজ এরপর হচ্ছে তোমার ভার্বাল নাউন, ভার্বাল নাউন, ক্লোজ ফ্রেজ ভার্বাল নাউন, তারপর হচ্ছে তোমার জিরান্ড, এরপর হচ্ছে তোমার জিরান্ড, এরপর হচ্ছে তোমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই যে বিষয়গুলি, এগুলি ভাইয়া সব সময় সিঙ্গুলার হবে। একটু লিখে রাখো যে এগুলি, এগুলি সব সময়, এগুলো, এগুলো সব সময়, এগুলো সব সময় সিঙ্গুলার হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা একটু খেয়াল করবা। হ্যাঁ, তোমার হচ্ছে ক্লোজ ফ্রেজ ভার্বাল নাউন জিরান ইনফিনিটিভ, এটা যেখানেই বসবে, বাক্যের শুরুতে বসুক বা যেখানেই বসুক, সাধারণত এটা সিঙ্গুলার হয়ে থাকে। সো তুমি দেখো, রেফ্রিজারেটিং মিটস, তো এই পুরা দুইটা মিলে এটা কিন্তু আমাদের কি জিরান ফ্রেজ বা নাউন ফ্রেজ হয়েছে। দ্যাট মিনস ফ্রেজের মধ্যে চলে গিয়েছে। যখনই ফ্রেজের মধ্যে চলে গিয়েছে, তখন এটাকে কিন্তু আমরা প্লুরাল বলতে পারছি না, তখন এটাকে কিন্তু আমাকে বলতে হচ্ছে সিঙ্গুলার। কিন্তু তুমি দেখো ভাইয়া, এই যে মিট যে শব্দটি, আমরা জানি মিট, এই দেখো এটা কিন্তু সিঙ্গুলার, তাই না? মিট এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই দেখো এস, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের প্লুরাল। ওকে, এটা কিন্তু প্লুরাল। মানে তুমি একটু ব্যাখ্যাটা দেখো, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, ব্যাখ্যাটা তোমাকে বুঝতে হবে, কারণ এরকম কোশ্চেন বিগত বছরে অনেকবার করেছে। সো দেখো একটু খেয়াল করে, রেফ্রিজারেটিং মিটস যখন আমরা একত্রে একসাথে যখন বলছি, হ্যাঁ যখন আমরা একত্রে একসাথে বলছি, মিটসটা প্লুরাল হওয়া সত্ত্বেও এই যে জিরান, জিরান জাতীয় হওয়ার কারণে এই পুরাটা মিলে তো আমাদের বাক্যের অর্থটা গ্রহণ করতে হবে। সো এটা কি হয়ে গেছে, মানে নাউন ফ্রেজ বা জিরান ফ্রেজ জাতীয় হয়ে গিয়েছে, তার ফ্রেজের মধ্যে পড়ে গিয়েছে। ফ্রেজের মধ্যে যখনই পড়েছে, তার মানে এটা তো আর প্লুরাল হতে পারছে না, এটা সিঙ্গুলার হয়ে গিয়েছে। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার হিসেবে এই যে আমার এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো?
আর দেখো তুমি কিন্তু মিক্স, তুমি যদি প্লুরাল ধরো তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা হইতো, কিন্তু না, এটা কিন্তু খবরদার, এইটা অ্যান্সার নেওয়ার সুযোগ নেই। অ্যান্সার নিতে হবে তাহলে তাহলে এইটা আমরা এমন অবস্থায় নিতে পারছি না। ওকে, তাহলে আমরা আশা করছি ক্লিয়ার হয়েছে। আমাকে একটু বলো তো তোমরা কি ক্লিয়ার হয়েছো, মানে মূল কথাগুলা? হ্যাঁ, আচ্ছা একটু বলো মূল কথাগুলা কি ক্লিয়ার হয়েছো, একটু আমাকে বলো তোমরা কি মূল কথাগুলো ক্লিয়ার হয়েছে, মানে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 52 নাম্বার কোশ্চেন, 52 নাম্বার কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। দেখো কি আসছে, আই ফেল্ট কন্টেম্পট ফর দ্য ক্রিমিনাল। এই দেখো আমরা, হ্যাঁ, আই ফেল্ট, ওকে, দেখো আমরা জানি এই যে কন্টেম্পট, কন্টেম্পট এর সাথে কি বসে ভাইয়া, ফর বসে, তাই না? কন্টেম্পট এর সাথে ফর বসে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই লিখেছো ক্লিয়ার, তাই না? সবাই লিখেছো ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। জি 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 জি, সকলে ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। বাহ, সবাই সবাই লিখছে, সবাই লিখছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, জি জি জি, আচ্ছা ওকে, ঠিক আছে, ওইটাতে আমরা এখন এটাতে চলে আসি। আচ্ছা দেখেন কি আসছে, কন্টেম্পট ফর মানে আমরা জানি হচ্ছে ঘৃণা, তাই না? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আই ফেল্ট কন্টেম্পট ফর দ্য ক্রিমিনাল, ক্রিমিনালের প্রতি আমার প্রচুর ঘৃণা অনুভব হইলো। সো কন্টেম্পট এর সাথে অফ নিতে পারছি না, এটাও না, উইথও না, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বার 10। ওকে, এরপর চলে আসো, আই নো, আমি জানি। আচ্ছা কি জানি, দ্য রিজন, কারণ কি, হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট, মিথিলা কেন এটা করেছিল, মিথিলা কেন এটা করেছিল, আমি এই জিনিসটা জানি। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করো, আমাদের যে অংশটুকু নিচে দাগ দেওয়া তার ইমিডিয়েট আগে দেখো আসছে কি, দ্য রিজন। দ্য রিজনটা কি ভাইয়া, একটা নাউন, তাই না? দ্য রিজনটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউনকে যেটা মডিফাই করেছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? দেখো তোমাদেরকে মনে পড়ে কিনা, অ্যাডজেক্টিভ ক্লোজের জাস্ট দুইটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছিলাম, যে তুমি দেখবা যেটুকু নিচে তোমার দাগ দেওয়া তার ইমিডিয়েট আগে যদি নাউন থাকে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ যাই বলো, হ্যাঁ, ফ্রেজ হলে ফ্রেজ, ক্লোজ হলে ক্লোজ, তাই না? আচ্ছা, আর হলো যে অংশটুকু আমার দিয়েছে ওই অংশটুকু যদি আমি বাদ দেই, হ্যাঁ, বাদ দিলে যদি বাক্যের অর্থ হয় তাহলে সেটাও কি হবে, আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। তার মানে আমরা এখানে কি নাউন ক্লোজ অ্যান্সার নিতে পারবো? নো। অ্যাডভার্বিয়াল? নো। তাহলে অ্যান্সার নিব কি আমরা, অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না? বাকিটাও আমরা নিতে পারছি না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো, মাশাআল্লাহ। আসেন এরপর চলে যাচ্ছি মাইদেন স্পিচ। এই দেখো মাইদেন স্পিচ মানে আমরা জানি কি, প্রথম বক্তৃতা, প্রথম বক্তৃতা। ওকে, তাহলে এখন দেখো লাস্ট স্পিচ হবে? নো। আর্লি স্পিচ? নো। কি, এই দেখো ফার্স্ট স্পিচ, ফাইনাল স্পিচও নো। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। এটা আরো বেশ কয়েকবার তোমরা হয়তো, যদি আমার প্রশ্ন বিশ্লেষণের ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে আগে আরো কয়েকবার তোমরা করেছো, মাশাআল্লাহ। মোহাম্মদ রাইহান, অনেক স্টুডেন্টকে তুমি মেনশন করে দিয়েছো। চিন্ময় রায় অ্যান্সার করেছে সি। আলিশা আশা মুরসালিন চৌধুরী, ওকে, মাশাআল্লাহ, জি, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি দ্য ইডিয়ম গিফট অফ দ্য গ্যাপ। এই দেখো, হ্যাঁ, এই দ্য গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ বুঝো। গিফট অফ দ্য গ্যাপ হচ্ছে, অনেক সময় তুমি দেখবা অনেকের বক্তৃতা শুনে তুমি করে তাকিয়ে থাকো যে কি বলছে রে, এত চমৎকার, এত মচৎকার লাগছে তার কথাগুলা, হ্যাঁ, মানে কথার মধ্যে কি বাকপটুতা যাকে আমরা বলি, তার কথা হচ্ছে বাগ্মিতা, মানে কথায় যেন ফুল ঝুড়ি ছুটছে এরকম একটা, এই যে সুন্দর অসাধারণ, যেটা আমরা বলতে পারি হচ্ছে তোমার কি, বাকপটুতা। হ্যাঁ, বাকপটুতা। ওকে, তাহলে এখন দেখো ইন্টেলিজেন্স কি নিতে পারি, ইন্টেলিজেন্স মানে কি, মেধাবী, যাতে এটা নো। ডিলিগেন্স? নো। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স? এটাও কি নো। এই দেখো ইলোকুয়েন্স, আমরা জানি ইলোকুয়েন্স শব্দের অর্থ হচ্ছে বাকপটুতা, তাহলে ইডিয়ম হিসেবে এটার অর্থ নিচ্ছে আমরা ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা 55 এ নাম্বার দিয়েছো? আচ্ছা এমবি সাব্বির রহমান, দেখি 55 এ নাম্বার দিয়েছো। না ভাইয়া, এ নাম্বারটা নয়, অ্যান্সার হচ্ছে তাহলে 55 ডি নাম্বারটা। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন এরপর চলে যাচ্ছি ইন্ড ইন স্মোক। অ্যান্সার করুন তো দেখি পারেন কিনা। ইন্ড ইন স্মোক, দেখি কে কে পারে অ্যান্সার করতে। হ্যাঁ, আচ্ছা দেখো একটু খেয়াল, হ্যাঁ সবাই, হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করছো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, সকলে অ্যান্সার করবা, মাশাআল্লাহ, সকলে অ্যান্সার করবা। ওকে ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করে কি আসছে, ইন্ড ইন স্মোক। দেখো ইন্ড, এটা একটু বিশ্লেষণ করেও তুমি অর্থটা বের করে ফেলতে পারো। দেখো ইন্ড মানে কি, শেষ হওয়া। ইন স্মোক, স্মোক মানে কি, ধোয়া, তো তার ধোয়াই শেষ হয়ে যাওয়া।
শাব্দিক অর্থ এমনটা বোঝায়, কিন্তু আসলে অর্থটা এটার সাথে মিল আছে, একদম হুবহু তো এরকম বলা যায় না, একটু ডিফারেন্স আর কি। সেটা হচ্ছে দেখো ইন্ডিয়ান স্মোক অর্থ হচ্ছে যে তোমার মানে আমি একটা জিনিস অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা হওয়ার পরেও আমি আশানুরূপ ফলাফলটা পাইলাম না, আমার শেষ অনুরূপ আমি ব্যর্থই হইলাম। এই যে তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার কি বলে এই যে চেষ্টা করছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা চেষ্টা করছো, তো অনেকে দেখে লাস্ট পর্যন্ত হয়তো হয় না, এটা আসলে এটা মেনে নিতে হয়, কিছু করার থাকে না। যেটা চরম বাস্তবতা, কষ্ট লাগে, খারাপ লাগে, তারপরে দিন শেষে মেনে নিতে হয়, তাই না? তো এরকম এটা হচ্ছে ইন্ডিয়ান স্মোক, মানে অনেক চেষ্টা করা সত্ত্বেও লাস্টে ব্যর্থ হওয়া, কোনো কিছু না পাওয়া, একে বলা হয় ইন্ড ইন স্মোক। সো দেখো কাম টু নাথিং, তথা কিছু না আসা, অনেক চেষ্টা করলাম কিন্তু তারপরে কিছু আসলো না, মনে তো অ্যান্সার তো মনে হচ্ছে এটাই হতে পারে। আচ্ছা তারপর দেখি আমরা ক্যাচ ফায়ার মানে কি, আগুনকে ধরা, এটা আচ্ছা। স্টপ স্মোকিং মানে হচ্ছে তোমার ধূমপান ছেড়ে দেওয়া, নো, এরকমটা অর্থ তোমার কাছে কিন্তু মনে হবে এটাই বোধহয় আরেকটা অ্যান্সার, কিন্তু আসলে বিষয়টি এমন না। ডিসরাক্ট, এটা তো প্রশ্নই আসে না, তার মানে অ্যান্সার নিচ্ছে আমরা এই নাম্বারটি। মাশাআল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসো আমরা চলে যাচ্ছি 57 নাম্বার কোশ্চেন। কি আসছে, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ, ঘটনাটি কোথায় ঘটেছিল। দেখো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি গত ক্লাসের একটা ট্রান্সলেশন তোমাদের করিয়েছিলাম। দেখো ট্রান্সলেশন গুলাও কিন্তু গ্রামাটিক্যাল প্যাস অনুযায়ী কিন্তু তুমি সুন্দর মতো করে ধরে নিতে পারবা। সেটা কেমন, দেখো ঘটনাটি কোথায় ঘটেছিল, খেয়াল করো, ঘটনাটি আর কি ঘটেছিল, এটা কি কোথায়, লাস্টে কি আসছে দেখো কোশ্চেন মার্ক, দ্যাট মিন্স এটা তোমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্টাইল, তাই না? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্টাইলে তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা তাহলে কোথায় ঘটেছিল, তার মানে এই ইন্ট্রোগেটিভের আমার মূল কি ওয়ার্ডটা কি, হোয়ার, তাই না? আসলে হোয়ারটা আগে আনবো, এরপরে আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার স্টাইলটা কি, তোমার ছোট ভাই, এরপর হচ্ছে তুমি, এরপর তোমার বড় ভাই, তাই না? ছোট ভাই মানে কি অক্সিলারি ভার্ব, আর তুমি মানে কি সাবজেক্ট, আর বড় ভাই মানে মেইন ভার্ব, যেটা আমি শর্টকাটে সিস্টেমে মনে রাখার জন্য বলি আর কি, তাই না? তো দেখো হোয়ার, ওকে, হোয়ারের জায়গায় দেখো সবাই ঠিক আছে, এরপর লাগবে কি তোমার ছোট ভাইকে লাগবে, তাই না? দেখো এখানে কি ছোট ভাই আছে, নো, তাহলে ও বাদ। আচ্ছা এখানে দেখো কি আসছে, হ্যাঁ ছোট ভাই দিয়েছে একটা, এন্ড কোন ছোট ভাই হবে এটা নিয়ে হলো সমস্যা, এখানে কিন্তু দেয়নি, আবার এখানেও দেখো দিয়েছে, দেখছো এখানেও দিয়েছে। সো বাকিটা আমরা একটু খেয়াল করি, দেখো এখানে বড় ভাই, এই ছোট ভাই তোমার কি হ্যাপেন, আচ্ছা ওকে হ্যাপেন্ড। আচ্ছা দেখো একটু খেয়াল করে, তাহলে এখন দিয়েছে ঘটনাটি কোথায় ঘটেছিল, ভাই এখানে কি বি ভার্ব ব্যবহার করার মতো কোনো কিছু আছে, নো, তার মানে এই অর্থ অনুযায়ী বি ভার্ব হতে পারে না, আমাদের ডু ভার্ব আনতে হবে, তার মানে এটা বি ভার্ব ব্যবহার করার কারণে আমরা এটাও নিতে পারছি না। তাহলে অ্যান্সার দাঁড়ালো এই দেখেন, দেখছেন এই যে ছোট ভাই, এই তোমার হচ্ছে তুমি, আর এই হচ্ছে তোমার বড় ভাই, এবং তোমরা এটা তো জানো যে ডু ডাজ ডি, তো ডু ভার্ব এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, এটা কি জানো? ডু ভার্বের পর ডু ভার্ব, ডু ভার্ব এরপর, হ্যাঁ এরপর কি ভার্বের বেস ফর্ম হয়, কে কে জানো বলো তো? ডু ভার্বের পরে, ডু ভার্ব বলতে কি কি, ডু, ডাজ এবং ডিড, এরপরে তাহলে ভার্বের কি বেস ফর্ম, তার মানে এই দেখো হ্যাপেন, এই ভার্বটা কিন্তু ঠিক আছে, দ্যাট মিন্স আমার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, ঘটনাটি কোথায় ঘটেছিল। আমরা গ্রামাটিক্যাল প্যাচ দিয়ে আমরা কিন্তু দেখো বঙ্গানুবাদটা ক্লিয়ার করে ফেললাম, তাই না? ওকে এরপর আসুন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো এখানে আছে কি, এই দেখো যেহেতু এখানে এই যে এক্সক্লামেশন মার্কটা যেহেতু রয়েছে, তার মানে এইটার দ্বারা বুঝতে পারলাম কি এটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে হবে। দেখো এর আগেও তোমাকে বলছি, এখনো আবার বলছি যে তোমরা অনেক সময় স্যার আমি তো চেঞ্জিং সেন্টেন্স পারি না, চেঞ্জিং সেন্টেন্স না পেরেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে যে সমস্ত চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসে এগুলো ইজিলি অ্যান্সার করা যায়। তুমি একটু দেখো, একটু খেয়াল করো, আমরা এটা তো অ্যাসার্টিভ মানে কি আগে সাবজেক্ট থাকতে হবে, এই দেখো দ্য গার্ডেন, তাহলে সাবজেক্ট, এরপর কি লাগবে ভার্ব লাগবে, তাহলে ইজ, দ্য গার্ডেন ইজ। এর জন্য আমরা হাউ এর বদলেতে আমরা কি ব্যবহার করি, ভেরি, তাহলে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, এমনি হয়ে গেল। দেখো তাহলে ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন, ও হয়, আচ্ছা দেখো দ্য গার্ডেন, এই দেখো ইজ এ ভেরি বিউটিফুল, মনে হচ্ছে এটা হতে পারে। দ্য গার্ডেন লুকস তুমি কই পাইলে, আন্দাজ খালি দিলেই হবে না, দ্য বিউটি অফ দ্য গার্ডেন এত প্রশ্নই আসে না, তারপরে অ্যান্সার এই দেখো বি নাম্বারটা, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে আমরা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ না জেনেও সিস্টেমে করে ফেললাম। ওকে আশা করি বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। এরপর আসো
দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অটোক্রাটিক, এই দেখো অ্যান্টোনিম নাম্বার 1 কি দিয়েছে, অ্যান্টোনিম দিয়েছে। এরপরে মূল প্রশ্নটা কি, অটোক্রাটিক। অটোক্রাটিক, অটোক্রাটিক মানে কি জানি আমরা, হ্যাঁ, স্বৈরাচারী, তাই না, স্বৈরাচারী। আচ্ছা, অটোক্রাটিক স্বৈরাচারী, তাহলে স্বৈরাচারী অ্যান্টোনিম চেয়েছে। দেখো অথেন্টিক, অথেন্টিক তো অথেন্টিকই আমরা বলি, মানে কি, মানে আসল, মূল। অথেন্টিক কি, এর বাংলা কি স্যার? অথেন্টিক, অথেন্টিক মানে দেখবা কিছু কিছু ওয়ার্ড আছে এটা বাংলা বুঝি না, এটা বুঝতেছি যে এটা 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 কিন্তু বলতে বলা যায় না। তদ্রুপ ভাবে অথেন্টিক এরকম একটা শব্দ, তাই না, অথেন্টিক মানে এটা ঠিক আছে, ওকে ফাইন, তাই না, এই জাতীয় তো। আচ্ছা ঠিক, তার মানে এটা তো স্বৈরাচারের অ্যান্টোনিম হচ্ছে না। দেখো ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে কি, গণতান্ত্রিক, তাই না, এই দেখো গণতান্ত্রিক, ওকে। তাহলে স্বৈরাচারী, স্বৈরাচারী মানে কি স্ব ইচ্ছায় অত্যাচার করবে, আর গণতান্ত্রিক তো ওপেন, তার মানে অটোক্রেটিক এর অ্যান্টোনিম তো মনে হচ্ছে এটাই হবে। তারপর দেখি ব্যুরোক্রেটিক, হ্যাঁ, ব্যুরোদের ক্রেটিক, ব্যুরোদের ক্রেটিক বুঝো, আমলাতান্ত্রিক, তাই না, আমলাতান্ত্রিক, তাহলে আমলাতান্ত্রিক তো আর না, এটার অ্যান্টোনিম তো আর আমলাতান্ত্রিক না। ডেসপোটিক, ডেসপোটিক মানেও কিন্তু তোমার হচ্ছে এই যে স্বৈরাচারী, এটা তো তাহলে সিনোনিম হয়ে গেল, স্বৈরাচারী এটা সিনোনিম, তার মানে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে বি নাম্বারটা, তাই না। ডেমোক্রেটিক, মাশাআল্লাহ, দেখি তোমরা দিয়েছো, এমডি সাব্বির রহমান অ্যান্সার করে দিয়েছো, আলিশা, আশা, জি স্যার একদম, আচ্ছা, সঞ্জিদা হক ডিম, না সরি তুমি মিম, সোমাইয়া আক্তার সারা, আচ্ছা উনি ছেড়ে চলে গেছেন, ডেমোক্রেটিক অ্যান্সার দিয়েছে, এমডি মনির অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসো আমরা চলে যাচ্ছি 61 নাম্বার কোশ্চেন, কি আসছে আমাদের, হি ডায়েড। এই দেখো ভাইয়া, এই মরামরি দিয়ে যে কত প্রেপোজিশন আছে রে, হ্যাঁ, দেখো এই মরামরি দিয়ে আমরা জানি এই যে অফ বসতে পারে, আবার ও ডাবল এফ অফ এটা বসতে পারে, আবার এর সাথে তোমার কি বাই বসতে পারে, এর সাথে তোমার হচ্ছে ভাইয়া ফর বসতে পারে, এর সাথে আবার কি তোমার হচ্ছে ফ্রম বসতে পারে, আবার এর সাথে নাকি তোমার হচ্ছে আউট বসতে পারে, এর সাথে নাকি ইন বসতে পারে, এই এতগুলি প্রিপোজিশন তোমার ডাই এর সাথে বসে। তা আমাদের আজকে এই ক্লাস এত পড়ানোর দরকার নেই, জাস্ট এইটুকুতে যা হবে আমি শুধু সেইটুকু বলে দিচ্ছি, কারণ এটার উপর এর আগেও একটা ক্লাস নিয়েছি, তোমরা চাইলে দেখো। অথবা আমি চিন্তা করেছি যে এই ডাই নিয়ে প্রায় 7, 8, 9টার মতো প্রেপারেশন বারবার বসে, এইটার উপরে ছোট্ট একটা ভিডিও করে আমি ইউটিউব চ্যানেলে বা আমার ইজি ইংলিশ পেজে দিয়ে দিবানে, তোমরা একটু ওখান থেকে দেখে নিও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে আর এই ক্লাসে এত বিস্তারিত বলছি না, হালকা জাস্ট খালি বলে চলে যাব, ওকে। কিন্তু ডায়ের সাথে এই এতগুলা প্রেপোজিশন কিন্তু আছে, ওকে। দেখো এই যে জ্বরে মৃত্যুবরণ হয়, জ্বরে 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 বা রোগে, রোগে জ্বর বলতে একটা রোগ না, আচ্ছা রোগে, রোগে মরা অর্থে আমরা কি ব্যবহার করি, ডাই অফ, তাই তো, হ্যাঁ, রোগে মরা অর্থে ডাই অফ। তাহলে আজকের মতো শুধু আমি অ্যান্সারটা নিয়ে নিচ্ছি, বাকিটা তোমরা ওই ভিডিওটা দেখে নিও, 100 ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ইয়ার টেকনিক থেকে কিন্তু প্রতি বছরই মানে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে মরামরি জাতীয় থেকে প্রশ্ন এসে থাকে, তো একটু খেয়াল করবা, ওকে। আচ্ছা এরপর আসো, দেয়ার আর ড্যাশ প্যাসেঞ্জার্স, দেখো কি আসছে ভাইয়া, প্যাসেঞ্জার্স আসছে। দেখো যেহেতু এস এস প্যাসেঞ্জার্স, দ্যাট মিন্স এটা কি, এটা প্লুরাল, তাই না, এটা হচ্ছে একটা প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয়ে থাকে তাহলে এটা আনকাউন্টেবল তো না, চোখ বন্ধ করে বলো যে এটা হচ্ছে কাউন্টেবল, কারণ আমরা জানি আনকাউন্টেবল শব্দ হচ্ছে তোমার কখনো প্লুরাল হয় না, কিন্তু কাউন্টেবল শব্দ সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তার মানে এটা যদি প্যাসেঞ্জার্স প্লুরাল হয়েছে, দ্যাট মিন্স এটা কাউন্টেবল নাউন। আচ্ছা কাউন্টেবলের সাথে লিটল নো, লেস নো, লিস্ট নো, তাহলে কি, এই দেখো ফিওয়ার, বাস অ্যান্সার বের করে ফেলতে পারলাম। দেয়ার আর ফিওয়ার প্যাসেঞ্জার্স ইন দা কম্পার্টমেন্ট টুডে, আজকের কম্পার্টমেন্টে তুলনামূলক কিছু যাত্রী এটা ছিল, ওকে মাশাআল্লাহ। দেখতে পাবে আবু সাইম প্রিন্স অ্যান্সার করে দিয়েছে, ফয়সাল মাহমুদ প্রিন্স অ্যান্সার করে দিয়েছে, দুইজনই প্রিন্স। আচ্ছা সাফা অ্যান্সার করে দিয়েছে, জাহিদুল ইসলাম অ্যান্সার করেছে, মাশাআল্লাহ। ওকে তাসমিহা আহমেদ শিমুল লিখেছো ডাই মেড, এই দুইটা একসাথে দিয়ে না, আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে, আমি মেডের উপরে একটা ভিডিও দেব, যে ওই যে মেড ইন বসে নাকি তোমার মেড বাই বসে, এই যে আমরা যেটা বলি আর কি, দেশের দ্বারা, কোম্পানির দ্বারা, এ মেড অফ কোথায় বসে, মেড ফ্রম কোথায় বসে, বেশি করে চারটাই তো সবচেয়ে বেশি বসে মেডের সাথে সমস্ত, তাহলে এটার উপরে একটা ভিডিও, শর্ট একটা ভিডিও তোমাদের করে দেবেন ইনশাআল্লাহ আজকে। আচ্ছা কালকে সকালেই দিয়ে দিব, আমি কালকে সকালেই দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে পেজে, দুইটা জায়গায় দিয়ে দেবানে, তোমরা একটু দেখে নিও ইনশাআল্লাহ, ঠিক আছে, তাহলে এটার আর তোমাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ, উদাহরণ সহ বিস্তারিত দিয়ে দেবানে। আচ্ছা এরপর দেখো অনেস্টি, ওকে ওকে ওকে, দেখেন কি আসছে, অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, যে তোমার সততা হচ্ছে একটা মহৎ গুণ। দ্য ম্যান, মানুষটা, হু পসেস দিস আনকমন কোয়ালিটি, এই অসাধারণ গুণাবলী যিনি পোষণ করে, পোষণ মানে পোষণ করে বা ধারণ করে বলতে পারো, লালন করে, পোষণ করে,
আচ্ছা, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে দুনিয়ার সবচাইতে খুশি বা সুখী মানুষ। এখন দেখো দ্য ম্যান, এটা কি একটা ব্যক্তি, তাই না ভাইয়া? আচ্ছা, এটা তো সহজ, দেখো প্রশ্নটা বড় বাট উত্তরটা কিন্তু সহজ। আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্ট, এবং যেহেতু এটা দেখো এটা কি আসছে, ভার্ব আসছে, তাই না? ভার্ব, তাহলে এখানে জাস্ট একটা কি লাগবে, হ্যাঁ একটা ক্লোজ মার্কার লাগবে। তাহলে দেখো সাবজেক্ট হিসেবে কি বসবে, হুম বসতে পারে, নো হুজ, নো হুইজ, তো প্রশ্নই আসে, তাহলে আনসার হচ্ছে এই দেখো, হয়ে গেল কি হুন। দ্য ম্যান হু possesses this uncommon quality is the happiest man in the world, যে ব্যক্তি এই গুণাবলীটা লালন করে, যে ব্যক্তি এই গুণাবলীটা লালন করে, সে হচ্ছে দুনিয়ার সবচাইতে সুখী, সবচাইতে খুশি মানুষ। ওকে, এবার দেখো হোয়াট ইজ ইয়ার নিউ জব লাইক, হিয়ার লাইক ইজ, হ্যাঁ তোমার নতুন চাকরিটা কেমন। দেখো এই খুবই মানে যদিও কোশ্চেনটা সহজ কিন্তু একটু সেনসিটিভ একটু কোশ্চেন, তোমার কি একটু ঝামেলার মধ্যে ফালাইয়া দিবে। দেখো হোয়াট ইজ ইয়ার নিউ জব লাইক, তোমার নতুন চাকরিটা কেমন, দেখছো? তথা এই লাইক শব্দটি দ্বারা এখানে কেমন অর্থ দিচ্ছে। আর আমরা সাধারণত জানি যে তোমার হচ্ছে মানে কি বলে, কেমন জাতীয় প্রশ্নের উত্তর দ্বারা আমরা মূলত অ্যাজেক্টিভটা খুঁজে পাই, কিন্তু এখানকার এই কেমন, এখানকার এই লাইক, এটা কিন্তু আর অ্যাজেক্টিভের অর্থ দিচ্ছে না। হ্যাঁ, তোমার নতুন চাকরিটা কেমন, দ্যাট মিন্স এটা একটা প্রেপজিশন জাতীয় অর্থ দিচ্ছে। হ্যাঁ, প্রেপজিশনের অর্থ দিচ্ছে। কিসের অর্থ দিচ্ছে? প্রেপজিশন। এই অর্থের দিকে তাকিয়ে আমরা এটাকে গ্রহণ করছি, দিস ইজ আ প্রেপজিশন নট অ্যাজেক্টিভ। ওকে, আচ্ছা দেখো, এবং তুমি দেখো একটা জিনিস দেখো, লাইক মানে কিন্তু ভাইয়া মতো, যেমন লাইক মানে কি মতো, আবার লাইক মানে কিন্তু পছন্দ করা। হ্যাঁ, আচ্ছা দেখো একটু খেয়াল করো, ধরো আমি একটা বাক্য লিখলাম যে আই লাইক ইউ। হ্যাঁ, দেখো আই লাইক ইউ, দেখছো এই যে এইখানে এই লাইক মানে আমি কিন্তু বলতে পারি পছন্দ করা। হ্যাঁ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আবার এই লাইক মানে বলতে পারি মতো, আই লাইক ইউ, আমি তোমার মতো। দেখছো, মানে জাস্ট মিনিংটা ডিপেন্ড করে। আই লাইক ইউ, আমি তোমার মতো যখন বলছি, এই যে মতো যখন বলছি, দিস ইজ আ প্রেপজিশন, ভাইয়া খেয়াল করো, দিস ইজ ইউনিভার্সিটি স্টাইল কোশ্চেন। সো তোমাকে খেয়াল করতে হবে কোথায় একই ওয়ার্ড তোমরা তো বারবার দেখতে পাচ্ছ, এই যে ডেরিভেটিভস তথা স্থান ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে একটা ওয়ার্ড এ জায়গায় হচ্ছে নাউন আর একটা গিয়ে হচ্ছে ভার্ব, এই যে খেলাটা হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এই যে চার রকমের যে চেঞ্জ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই খেলাটা তোমাকে একটু খেলতে হবে, এই খেলাটা তোমাকে একটু বুঝতে হবে, তাহলেই তুমি ইনশাআল্লাহ ভালো করবা। ওকে, সো দেখো তাহলে আমি যখন মতো অর্থ দিব তখন কি প্রেপজিশন, আর যখন পছন্দ করা এই অর্থ দিব তখন এটা হয়ে যাবে ভার্ব। ওকে, সেই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন এরপর চলে যাচ্ছি, তাহলে আমরা এখানে অ্যানসার নিচ্ছি হচ্ছে প্রেপজিশন। এরপর আসো চুজ দা কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। ওয়ান অফ, এই দেখো হ্যাঁ কি আসছে, তোমার ওয়ান অফ আসছে। তোমাদের এর আগে কয়েকবার শিখিয়েছি, আবারও লাস্ট আজকে একটু শিখিয়ে দেই। দেখো মনে রাখবা ইনো, হ্যাঁ এই দেখো ইনো এরপর পিএস হয়, তাই না ভাইয়া? আচ্ছা, ইনো এরপর কি হয়, পিএস হয়। আমরা ইনো দ্বারা কি বুঝলাম, ইতে হচ্ছে আইদার অফ, তাই না? ইতে হচ্ছে আইদার অফ এবং হচ্ছে তোমার ইচ অফ, ও এনতে হচ্ছে তোমার নাইদার অফ। ওকে, আচ্ছা, আর ওতে হচ্ছে তোমার ওয়ান অফ অথবা ওয়ান অফ দা। আর পিএস দ্বারা কি বুঝলাম, পিতে হচ্ছে প্লুরাল, হ্যাঁ প্লুরাল, তথা প্লুরাল হবে সাবজেক্ট, আর এসতে হচ্ছে সিঙ্গুলার, তথা সিঙ্গুলার হবে ভার্ব। দ্যাট মিন্স ইনো এরপর পিএস হয়। তুমি জাস্ট এই কথাটুকু তুমি মাথায় রাখো, ইনো এরপর পিএস হয়। ইনো দ্বারা কি বুঝেছি আমরা বিস্তারিত এখানে লিখে দিলাম। পিএস বলতে প্লুরাল সাবজেক্ট হবে আর সিঙ্গুলার ভার্ব হবে, তথা ইনো জাত দিয়ে যে কয়েকটা ওয়ার্ড আমি শিখেছি, ফ্রেজ আমি শিখেছি, এরপরে প্লুরাল সাবজেক্ট আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই না? তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে এটা ঠিক আছে, বাট এটা ঠিক নাই, কি হওয়ার কথা, ইজ হওয়ার কথা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে ঠিক আছে, এটাও কি ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা ঠিক আছে, বাট ওয়ার নয়, কি হওয়ার কথা, ওয়াজ হওয়ার কথা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে ঠিক আছে, আর নয়, কি হওয়ার কথা, ইজ। দিস ইজ আমাদের। ওকে, সো আমরা অ্যান্সার গ্রহণ করছি আমাদের বি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর আসো, ইট ইজ ভেরি হট ইনসাইড দ্য রুমের মধ্যে অত্যন্ত গরম, খুব গরম লাগছে। আই গো টু ওপেন স্পেস, হ্যাঁ
তাহলে কি, যেহেতু যেহেতু রুমের মধ্যে গরম লাগছে, ভালো লাগছে না, তাহলে আমার কি বরং একটু বাইরে যাওয়াটা বরং ভালো, তাই না? এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছিলা। এমন তো অবস্থায় কি আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি? মানে আমি যেতে, আমরা জানি হ্যাভ টু মানে কেমন অর্থ দেয় বলো তো, বাধ্য। তাহলে আমি রুমের মধ্যে গরম, তাহলে বাইরে যেতে কি আমি বাধ্য? না, এখানে বাধ্যবাধকতা জাতীয় অর্থ দেয় না। ওকে। আর as soon as মানে কি আমরা জানি ইতে না ইতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, আসতে না আসতেই, দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই, তো এরকম অর্থ তার এখানে দিচ্ছে না। দেখো উড রেদার মানেও বরং ভালো অর্থ দিয়ে থাকে, আবার হ্যাড বেটার এটাও কিন্তু বরং ভালো অর্থ দিয়ে থাকে। তবে আমরা সাধারণত একটু জানি যে উড রেদার ওয়ালা বাক্যে দেনটা থাকে, আর এই হ্যাড বেটার ওয়ালা বাক্যে সাধারণত দেনটা থাকে না। যেহেতু দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে দেনটা নাই, সো আমরা অ্যান্সার গ্রহণ করতে পারি তোমার হচ্ছে ডি নাম্বারটা, তাই না? আই হ্যাড বেটার গো টু ওপেন স্পেস। সুতরাং একটা উন্মুক্ত জায়গায় যাওয়াটা বরং আমার জন্য ভালো। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে। আচ্ছা দেখো, হি স্পিক অ্যাজ দো, এই দেখো আমরা পড়েছি এই যে অ্যাজ দো, তোমরা পড়েছো মনে পড়ে কিনা দেখো, অ্যাজ দো আর হচ্ছে অ্যাজ ইফ, তাই না ভাইয়া? অ্যাজ দো এবং অ্যাজ ইফ এরপর কি হয় ভাইয়া? হ্যাঁ, এরপর কি? হ্যাঁ বলেন বলেন, সাবজেক্ট প্লাস ভি2, তাই না? সাবজেক্ট প্লাস ভি2, অ্যাজ দো অ্যাজ ইফ এরপর সাবজেক্ট প্লাস ভি2। যদিও কথাটা এরকম না, আমরা একটু এভাবে করে একটু আমি ক্লিয়ারলি দেখাই দিচ্ছি তোমাদেরকে যে অ্যাজ দো আর হচ্ছে অ্যাজ ইফ, এটার ক্ষেত্রে তুমি দেখবা এ পাশে ভি1 থাকলে এ পাশে ভি2 দিয়ে দিবা, আর এ পাশে ভি2 থাকলে এ পাশে হ্যাড প্লাস ভি3। দিস ইজ আওয়ার অ্যাকুরেট রুলস। হ্যাঁ, এটা খেয়াল করবে যে অ্যাজ দো অ্যাজ ইফ যখন এই মাঝখানে আসলো ভি1 ভি2 হ্যাড প্লাস ভি3। ওকে, একদম শর্টকাট কথা। সো একটু খেয়াল করে দেখো, এখানে অ্যাজ দো আসছে, হি স্পিক্স, হ্যাঁ দেখো এখানে কি আসছে, ভি1 আসছে, তাই না ভাইয়া? ভি1, তাহলে এখানে এটা কি হয়ে যাবে আমার ভি2। তাহলে নো এর ভি2টা আমরা কি পড়েছি? নিউ, তাই না? আচ্ছা, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জেনে ফেলেছে। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এই যে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নিউ। মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আশা করি, হ্যাঁ, সুমাইয়া আক্তার সারা অ্যান্সার করে দিয়েছে নিউ, ময়না আক্তার অ্যান্সার করে দিয়েছে, মুরসালিন চৌধুরী অ্যান্সার করে দিয়েছে, চৌধুরী সাহেব। আচ্ছা, তারপর হচ্ছে শাহাবুদ্দিন হৃদয় কি লিখেছো? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। কোনটায় 67টা এনসি দিছে ভাই? হতে পারে, আমি ব্যাখ্যা যেটা করে দিয়েছি এই অ্যান্সারটা গ্রহণ করিও, ঠিক আছে? আচ্ছা, এই অ্যান্সারটা গ্রহণ করিও, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আসো এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো কি আসছে, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। হ্যাঁ, অ্যাক্টিভ ফর্ম, দ্য শিপ ওয়াজ বার্নড। এই দেখো, দ্য শিপ ওয়াজ বার্নড। তুমি দেখো তো, আগে আমাকে একটু বলো তো, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আছে কিসে? হ্যাঁ, যে তোমাকে কি বলছে, অ্যাক্টিভ ফর্মে করতে বলেছে, তার মানে অবশ্যই এটা কিসে আছে ভাইয়া? প্যাসিভে আছে। দেখো প্যাসিভে আছে, তাহলে প্যাসিভ থেকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে, তাই না? প্যাসিভ থেকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। সো তোমাদের দেখো এটা মনে আছে কিনা যে সাধারণত প্যাসিভ বাক্যে সাবজেক্টটা উজ্জ্ব অবস্থায় থাকে, সেখানে আমাদের একটা কাল্পনিক সাবজেক্ট বা এই বাক্যের অর্থের সাথে মিলে এমন সাবজেক্ট কিন্তু আমাদেরকে ধরে নিতে হয়। সো দেখো, দ্য শিপ ওয়াজ বার্নড মানে কি? জাহাজটি পুড়ে গিয়েছিল। জাহাজটি পুড়ে গিয়েছিল তার মানে কি? জাহাজ কিসে পুড়েছিল? আগুনে পুড়েছিল, তাই না? জাহাজটি আগুনে পড়া কি দিয়ে? আগুন দিয়েই তো, তাই না? আগুনে পুড়েছিল। তার মানে এই জায়গাটিতে একটা জিনিস খেয়াল করো, বাই ফায়ার, এই যে এইটুকু তোমার উজ্জ্বল অবস্থায় রয়েছে, তোমাকে এটা ধরে নিতে হবে। এটাই তোমার কোয়ালিটি, যে তুমি আসলে পারো কি না পারো। ওকে, দেখো বাই ফায়ার, তাহলে আমরা যদি বাই ফায়ার বুঝি, এবং দেখো ওয়াজ বার্ন, তার মানে এটা কোন টেন্স করেছে? পাস্ট ইনডিফিনিট, তাই না ভাইয়া? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। যারা প্যাসিভ স্ট্রাকচারটা জানো না তাদের একটু কষ্ট হবে, প্যাসিভ স্ট্রাকচারটা একটু দেখে নিও। আচ্ছা দেখো, তাইলে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা কি আগে আমরা একটু করে ফেলি। কি আসছে তোমার? ফায়ার, বাই ফায়ার, তাহলে আমরা লিখলাম হচ্ছে ফায়ার। ফায়ার এরপর ওয়াজ বার্ন বলতে কি? বার্নড। তাহলে পাস্ট টেন্স আমরা যেহেতু ইয়াতে আনবো, ফায়ার বার্নড কি? দা শিপ। দা শিপ, এই তো আমি করে ফেললাম। তাহলে বাক্যটাকে ফায়ার বার্ন দা শিপ। দেখো কোথায় আসছে? দা শিপ ওয়াজ বার্ন, নো, প্রশ্নই আসে না। দেখো ফায়ার বার্ন দা শিপ, ফায়ার ওয়াজ বার্ন টু নো, হ্যাঁ, দা শিপ না, এই যে অ্যান্সার পেয়ে যেতে, ফায়ার বার্নড দা শিপ। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। চলেন এরপর চলে যাচ্ছি
হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, তোমার হচ্ছে গুণবাচক বিশেষ্য, তাই না? গুণবাচক বিশেষ্য, সেটা কেমন? এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। দিস ইজ আওয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো দেখো চাইল্ডহুড মানে কি রে ভাইয়া? বাল্যকাল। তুমি কি বাল্যকাল এটা কি চোখে দেখতে পারো? নো। আচ্ছা, চাইল্ড একটা শিশু, এটা কিন্তু তাহলে। এবং আরেকটা জিনিস দেখো সহজ, এই যে দেখো তোমাদেরকে একটু খেয়াল দেখো, হুড, কোন শব্দের শেষে যদি হুড থাকে এটা তো চোখ বন্ধ করে বলে যায় দিস ইজ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন 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 এটা? কারণ হচ্ছে আমরা যে নাউনের প্রায় 32টার মতো সাফিক্স রয়েছে, এজ, এন্স, ইনস, অল, সিই, সিওয়াই, এসওয়াই, ডম, ইআর, এআর, ডাবল ই, হুড, ইজম, আইস, ইং, লেটকিন, মেন্ট, মনিনেস, অর, রিঅক, শনশন, শিওরশিপ, টিএইচটিওয়াই, টিউড, ইউআর, এই যে মন্ত্র পড়লাম প্রায় 32টার মতো, কোন শব্দের শেষে থাকলে সাধারণত সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো দেখো চাইল্ডহুড, লাস্টে এই যে হুড, হুড যেহেতু আসছে তার মানে দিস ইজ আওয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। তাহলে বাকিগুলি অপশন আমার আর নেওয়ার সুযোগ নেই। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। ওকে ওকে, এরপর দেখো কি আসছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। প্লিজ রেফার ব্যাক টু পেজ। এই দেখো ভাইয়া, রেফারের সাথে আবার ব্যাক, হ্যাঁ হ্যাঁ, ব্যাক দিয়েছো, আবার কি টু দিয়েছো, আমরা জানি রেফার টু, তাই না? রেফারের সাথে টু কি নাই, তাই না? এই রেফারের সাথে কি ব্যাক দিয়েছে? নো। অ্যান্সার হচ্ছে এই দেখো বি নাম্বার। প্লিজ রেফার টু পেজ 20 নাম্বার পেজটা রেফার করো। ওকে, তাহলে আমরা এটাও পেরে গেলাম। এরপর দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সকলেই সেখানে উপস্থিত ছিল। কি আসছে ভাইয়া? এই দেখো এভরিবডি, দিস ইজ কি ট্যাগ কোশ্চেন, তাই না? এই দেখো ট্যাগ কোশ্চেনে বডি, তোমাদেরকে সহজে শর্টকাট একটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু রিপিট করছি। সেটা কি? এভরিবডি, আমরা জানি বডি দে, তাই না? তার মানে বডি থাকলে সেখানে কি দিব আমরা? মাথার মধ্যে দে নিয়ে আসবো, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, এখানে থাকবে সিঙ্গুলার কিন্তু দিতে হবে প্লুরাল। থাকবে ওয়াজ, দেব কি? ওয়ার। থাকবে ইজ, দেব কি? আর। ওকে, হ্যাঁ, তার মানে থাকবে সিঙ্গুলার, দেব আমরা প্লুরাল। এটা একটু উল্টা, এক্সেপশনাল এই জায়গা, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন করবে। সো তুমি একটু খেয়াল করবা, সহজে শর্টকাটে তুমি মনে রাখবে বডি দে। এই দেখো বডি দে, তারপরে অ্যান্সার তোর বাকিগুলি এমনি হচ্ছে না। এই দেখো আসছে কি? ওয়াজ, হয়ে গেছে কি? এই দেখো ওয়ার। আর আমরা তো ট্যাগ কোশ্চেনে হা থাকলে না, না থাকলে হা, এটা তো আমরা জানি। সো অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসো, হোয়াট ইজ দ্য প্রপার অ্যান্টোনিম? কি চেয়েছে? এই দেখো অ্যান্টোনিম চেয়েছে। হ্যাঁ, অ্যান্টোনিম বিপরীত। ইমিনেন্ট, আমরা জানি ইমিনেন্ট মানে কি? আসন্ন, তাই না? আসন্ন, এই যে আসন্ন যে নির্বাচন আসতে যাচ্ছে, হ্যাঁ, অতি সন্নিকটে যাকে আমরা বলি, অতি সন্নিকটে। ওকে, দেখো পেন্ডিং মানে তো চলমান। আর ইমিনেন্ট, দেখছো ইমিনেন্ট মানে কিন্তু কি? বিখ্যাত, তাই না? এটা ইমিনেন্ট, এটা এমিনেন্ট, দেখছো বিখ্যাত। তো এটাকে একটু খেয়াল করিও, ওর প্যাচ লাগাই ফেলো না। আর ডিস্টেন্স মানে কি? দূরত্ব, তাই না? দূরত্ব। আর দেখো ফোর্থ কামিং মানে কি? আসন্ন। আচ্ছা, তাহলে এখন দেখো তো, তাহলে আমরা অ্যান্সার কোনটা গ্রহণ করতে পারি? আসন্ন, তাহলে এই যে দূরত্ব। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। মাশাআল্লাহ, দেখতে এমডি মনির অ্যান্সার করে দিয়েছে, এমএসটি আরুফা অ্যান্সার করে দিয়েছে, এরপর আলিশা আশা অ্যান্সার করে দিয়েছে, চিন্ময় রায় সাহেব অ্যান্সার করে দিয়েছে, আবু বকর অ্যান্সার করে দিয়েছে। মাশাআল্লাহ, জি, সকলে তাহলে এভাবে অ্যান্সার করতে থাকো, ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখো কি? রেইন এন্ড স্নোফল। এই দেখো রেইন এন্ড হচ্ছে স্নোফল। রেইন তো বৃষ্টি, আর স্নোফল মানে কি? তুষারপাত, তাই না? আচ্ছা, এই দেখো বিগিন, আমরা জানি বিগিনের সাথে কি বসে রে? বিগিন উইথ, মানে কোনো কিছু শুরু হওয়া, তাই না? কোনো কিছু শুরু হওয়া। ওকে, আচ্ছা, কোনো কিছু শুরু হওয়া, তাহলে বিগিন উইথ, কোনো কিছু শুরু হওয়া কোথায় আসছে? এই দেখো উইথ, সি নাম্বার। তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি সি নাম্বার। তাহলে রেইন এন্ড স্নোফল বিগিন উইথ দ্য গ্রোথ অফ টিনি আইস ক্রিস্টাল ইন ক্লাউডস। ওকে, আচ্ছা, এরপর দেখো which of the following pairs, কোন জোড়া is similar relationship? বুঝতেই পারছো কোথা থেকে আসছে কোশ্চেনটা? অ্যানালজি থেকে কোশ্চেন কিন্তু আসছে, তাই না? অ্যানালজি, দেখো কি? হেলমেট আর হচ্ছে হেড, এ তো কমন একটা,
হেলমেট কোথায় দেই? আমরা হেডে দেই, মাথায় দেই। তাহলে হেলমেট হেড, ওকে, মাথায়, মাথা মাথা আচ্ছা। দেখো পেডেল আর ফুট, এটা কোথায় থাকে? পায়ে থাকে। তাহলে এটা মিললো? নো। গান আর হ্যান্ড, হ্যাঁ, বন্দুক কোথায় থাকে? হাতে থাকে, টুসটাস গুলিগুলি করা হয়। দেখো তারপর কি? পেন্ডেন্ট আর নেক, ঘাড়ে, নো। তাহলে এটাও নাকি? এই দেখো ব্রেস্ট কি? ব্রেস্ট, ব্রেস্টপ্লেট, আচ্ছা ব্রেস্টপ্লেট আর হচ্ছে চেস্ট। ব্রেস্টপ্লেট তো বুঝো, ওই যে আমরা বুকে, বুকে যেটা যেটা বাঁধে আর কি, হ্যাঁ, চেস্ট মানে তো বুক। তাহলে ব্রেস্টপ্লেট আমরা কোথায় বাঁধি? বুকে বাঁধি, বুককে রক্ষা করার জন্য। তাইলে আমরা হেলমেটটা পরি মাথাকে রক্ষা করার জন্য মাথায়, আর ব্রেস্টপ্লেটটা আমরা বাঁধি বুকে, বুককে রক্ষা করার জন্য। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। ওকে, আশা করছি এটাও বুঝতে পেরেছো। এরপর আসো, উই উইল স্টপ at many attraction, এই দেখো উই উইল স্টপ, আমরা থামবো, ইন মেনি অ্যাট্রাকশন, অনেক আকর্ষণীয় দর্শনীয় জায়গায় আমরা থামবো। কোথায়? এই দেখো অন দা ওয়ে, অন দা ওয়ে, হ্যাঁ, মূলত হওয়ার কথা ছিল অন দা ওয়ে। তথা আমরা যখন ভ্রমণে যাব, আমরা যখন ট্যুরে যাব, যাওয়ার সময় প্রতি পথে পথে মাঝে মাঝে আমরা অ্যাট্রাকশন, আকর্ষণীয় যে সমস্ত জায়গাগুলি আছে ওই জায়গাগুলিতে আমরা থামবো। তাহলে অন দা ওয়ে এটা হচ্ছে বেস্ট আনসার। কিন্তু অপশনে যদি কখনো অন না থাকে সেখানে তুমি অ্যালং এই শব্দটা ব্যবহার করতে পারবা। ওকে, সরি, নিয়ার নিতে পারছি না, ইন ফ্রন্ট অফ নিতে পারছি না। তাহলে এই দেখো অ্যালং, তাই না ভাইয়া? আনসার হচ্ছে আমাদের অ্যালং, অ্যালং। ওকে ওকে, আচ্ছা এরপর আসো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই দেখো, হ্যাঁ, একটা থিম দিয়েছে, এটা লিটারেচার থেকে একটা কোশ্চেন দিয়েছি, লিটারেচার থেকে হালকা একটা কোশ্চেন দিয়েছি। ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তথা এই যে টু ড্যাফোডিলস, মূলত কবিতাটার নাম টু ড্যাফোডিলস। তোমরা হয়তো এটা পড়ো নাই, এটা আমাদের সময় ইন্টারমিডিয়েট কবিতাটা ছিল। টু ড্যাফোডিলস, এটা এই কবিতায় কবি হচ্ছে তোমার এই যে তোমার হলুদ যে ড্যাফোডিল ফুল, নদী নালা, এই আশপাশের প্রকৃতির যে সৌন্দর্য, এই সম্পর্কে উনি কবিতায় বর্ণনা করেছেন। তুমি না জানলে এখন জেনে ফেললা যে এই কবিতাই হচ্ছে কবি প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে আলোচনা করেছিলেন। এটা মেইন থিমটা কি হতে পারে? তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন? নো, শিল্পায়ন সম্পর্কে আলোচনা করেননি। দ্য বিউটি অফ নেচার, তথা প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আরবান লাইফ, শহরের জীবনের, এটা সে আলোচনা করেছেন? নো। ওয়ার অ্যান্ড পিস মানে যুদ্ধ এবং শান্তি, এগুলা নিয়েও না। তার মানে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসো, which of the following is an example of metaphor? এই দেখো তোমরা পড়েছো মেটাফর, হ্যাঁ, তোমাদের যে কয়েকটা জিনিস তোমরা খুব কমন বলেছিলাম যে এগুলা থেকে পরীক্ষায় তোমার সাধারণ কোশ্চেন হলে এগুলা থেকে আসবে। এটা কি? এটা সিমিলি, আর একটা তোমার হচ্ছে মেটাফর, হ্যাঁ, মেটাফর। তারপর হচ্ছে তোমার পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন, হ্যাঁ, পার্সনিফিকেশন। এরপর হচ্ছে তোমার আইরনি, আইরনি। এরপর হচ্ছে তোমার ধরো পাঁচ নম্বর অক্সিমরন, অক্সিমরন। এই পাঁচটাই বলতে পারো, 5-7টা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে আর কি, যদি কোশ্চেনটা একটু সহজ হয় তুলনামূলক। কারণ দেখো এইগুলাকে আমরা জানি ফিগার অফ স্পিচ, লিটারারি টার্মস বলা হয়, সাহিত্যের কিছু পরিভাষা, সাহিত্যের কিছকিছু কথা বাক্য, এই পরিভাষাগুলা এগুলি আছে তো অনেক। এগুলা বিসিএস এ, চাকরিতে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। কিন্তু তোমাদের এইচএসসি লেভেল অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদের জন্য এই 5-6টার বেশি তেমনটা আমি সাধারণত দেখি না আসে। প্রায় সচরাচর আসলে এগুলা থেকেই আসে। আমরা জানি সিমিলি যদি তুলনা বোঝাবে, কিন্তু তার মধ্যে কি থাকবে? অ্যাজ এবং লাইক থাকবে। তুলনা বোঝাবে কিন্তু তার মধ্যে অ্যাজ লাইক থাকবে না, হ্যাঁ, অ্যাজ অথবা লাইক থাকবে না। এই থাকবে না সেটা কি? মেটাফর। আর পার্সনিফিকেশন আমরা পড়েছি কোন একটা বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা, তাই না ভাইয়া? আচ্ছা, আর আইরনি মানে আমরা কি জানি? এটা হচ্ছে হাস্যরসাত্মক, এটা ইনসাল্ট সুলভ ইয়েটা করা। শুনলাম আপনার মেধাবী মেয়ে নাকি এবছর পরীক্ষায় ফেল করছে, হ্যাঁ, মেধাবী কিন্তু আর ফেল করে কেমনে? এই যে ইনসাল্ট টাইপের, দিস ইজ আইরনি স্টাইল। আর অক্সিমরন মানে কি? বিপরীত স্টাইল। অক্সি মানে অক্সিজেন মানে জীবন, আর মরণ মানে মরণ, মানে জীবন মরণ, এটা বিপরীত সম্পর্ক আর কি, হ্যাঁ। সে নিয়মিত ভাবে অনিয়মিত, বলি না আমরা সময়, হ্যাঁ, হি ইজ রেগুলারলি ইরেগুলার, মানে সে নিয়মিত ভাবে অনিয়মিত, নিয়মিত ভাবে এই যে এটাকে অক্সিমরন বলা হয়। সো দেখো এটা লাইক আসছে, তাহলে দিস ইজ সিমিলি, তাই না? দিস ইজ কি? সিমিলি। দ্য স্টার্স ড্যান্সড ইন দ্য স্কাই, হ্যাঁ, যে তারকা হচ্ছে আকাশে নাচতেছে। এবার তারকা নাচতে পারে? নাচতে পারে না। এটা বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করেছে, দিস ইজ পার্সনিফিকেশন, তাই না?
টাইম ইজ মানি, যে অর্থই হচ্ছে তোমার কি, সময় হচ্ছে অর্থ। দেখছো এটার সাথে এটা তুলনা করেছে, এবং অ্যাজ লাইক নাই, দিস ইজ মেটাফোর। ওকে, দিস ইজ মেটাফোর। দেখো অ্যাজ হোয়াইট, এই দেখো অ্যাজ যেহেতু আসছে তাহলে এটা কি দিব, সিমিলি, তাই না? ওকে, তাহলে এখন অ্যান্সার আমরা কোনটা নিচ্ছি, আমাদের চেয়েছে মেটাফোর, সো অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। শোনো, এই সহজ জায়গাটা তোমরা কি বুঝছো কিনা আমাকে বলো অন্তত। এই পাঁচটা জিনিস, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন আর অক্সিমরন, আইরনি, এই পাঁচটা কে কে বুঝছো আর কে কে বুঝো না, একদম ফ্র্যাঙ্কলি মিথ্যা কথা বলিও না, আমাকে বলো এই পাঁচটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো? তোমার পরীক্ষায় সামনে তোমাদের যার যে ইউনিভার্সিটির যে ইউনিটের সামনে যতগুলা পরীক্ষা আছে, আমার এতটুকু বিশ্বাস, ইনশাল্লাহ আশা রাখি এই বছর এই পাঁচটার বাহিরে মনে হয় না কোশ্চেন করবে। এই পাঁচটার বাহিরে লিটারেচারের এই ফিগার অফ স্পিচ থেকে আমার বিশ্বাস হয় না যে এর বাহিরে কোশ্চেন করবে। এখন বলো তোমাদের অল ওভার ক্লিয়ার আছে কিনা, বলো অল ওভার তোমরা কি ক্লিয়ার আছো? আমাকে বলো ভাইয়ারা একটু আমাকে বলো, তোমরা কি ক্লিয়ার আছো? একটু আমাকে বলো তোমরা কি ক্লিয়ার আছো? ক্লিয়ার হয়েছো ভাইয়া? ক্লিয়ার হয়েছো? মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাহলে সকলেই ক্লিয়ার হইয়া গিয়েছে। আচ্ছা এরপর আসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ পিস অফ কেক? পিস অফ কেক বুঝো, কোনো সহজ বিষয়। পিস অফ কেক মানে হচ্ছে কোনো কিছু সহজ ভাবে নেওয়া, কোনো কিছু আচ্ছা সহজ কোনো কিছু, আমি লিখলাম সহজ কোনো কিছু বা সহজ দেখুন, আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, নো, সামথিং ভেরি ইজি, কোনো কিছু কি সহজ। ওকে, আ সুইট ট্রিট, নো। হ্যাঁ আচ্ছা, টু শেয়ার আ সিক্রেট শেয়ার করা, নো, এটাও না। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, মাশাআল্লাহ। এরপর আসো, দ্য ব্রেভ সোলজার ডাইড, হ্যাঁ এই দেখো কান্ট্রি, দেশের জন্য, দেখছো দেশের জন্য, কিসের জন্য? দেশের জন্য। আমরা জানি দেশের জন্য, হ্যাঁ দেশের জন্য, মহৎ কাজের জন্য, ভালো কাজের জন্য, মানে কোনো কিছুর জন্য যদি মারা যায় সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকি, তাই না? ওই যে বললাম না ডায়েট দিয়ে অনেকগুলো প্রিপোজিশন, তার মধ্যে এটা একটা, দেশের জন্য। দ্য ব্রেভ সোলজার, সাহসী যোদ্ধা, ডায়েট ফর হিজ কান্ট্রি, তাই না? তারপর অ্যান্সার নিব হচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে, এরপর আসো, শি ওয়াজ ডিসকোয়ালিফাইড ভাইয়া, ডিসকোয়ালিফাইড আমরা জানি ডিসকোয়ালিফাইড এর সাথে হচ্ছে ফ্রম বসে। ডিসকোয়ালিফাইড ফ্রম মানে হচ্ছে তোমার কি বলে, বাদ দেওয়া, কোনো কিছু থেকে বাদ দেওয়া, কোনো কিছু থেকে বাদ দেওয়া, তাকে বলি হচ্ছে আমরা ডিসকোয়ালিফাইড। সো ডিসকোয়ালিফাইড ফ্রম। ওকে, তাহলে শি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য কম্পিটিশন থেকে, প্রতিযোগিতা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা এরপর দেখো, আই ড্যাশ দ্য বুক বিফোর হি অ্যারাইভড। এই দেখো তো ভাইয়া কি আসছে, এই দেখো বিফোর আসছে। আমরা জানি বিফোর এর পূর্বে কি বসে, বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, কারণ বিফোর মানে যেহেতু পূর্বে, তাই পূর্বে পাস্ট পারফেক্ট। আর পরে কি হবে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, তোমরা এটা ছোটবেলা থেকে বারবার পড়ে আসছো, বারবার জানো, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তাও তোমরা অনেকে অ্যান্সার করতে পারো না, পরীক্ষার হলে গুলিয়ে ফেলো যে আসলে এই করো, এটা করা যাবে না, পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ আসলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট কোথায় আসছে, এটা তো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট হলো না, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটাকে এই দেখো, হ্যাঁ পাস্ট পারফেক্ট, দিস ইজ আওয়ার অ্যানসার। ওকে, তাইলে আই হ্যাড ফিনিশ দ্য বুক, আমি বইটা একদম শেষ করে ফেলেছিলাম, বিফোর হি অ্যারাইভ, সে পৌঁছানোর আগেই, মাশাআল্লাহ। ওকে, এবার দেখো, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করো। আই স হিম ওপেনিং দ্য বুক, আমি তাকে দেখলাম সে বইটা খালি খুলছে বাট পড়ছে না, তোমার মতো দুষ্টু। আচ্ছা দেখো, তাহলে আই স হিম, এই দেখো আই স হিম, আমি তাকে দেখলাম, দেখছো সাবজেক্ট, হ্যাঁ ভার্ব, এ কি অবজেক্ট, আর এইটুকু কি ভাইয়া এক্সটেনশন। সো এক্সটেনশন নিয়ে তো তোমার কোনো টেনশন নাই, তুমি কি করো অবজেক্ট কে সাবজেক্ট বানাও। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটু করি, এটা কি আসছে হি, আচ্ছা স, দ্যাট মিন্স এটা কি V2 পাস্ট ইনডিফিনিট, তাহলে কি দিব, হ্যাঁ ওয়াজ, তাকে ওয়াজ সিন, তাই তো। আচ্ছা তাহলে হি ওয়াজ সিন, তারপরে কি এক্সট্রা অংশ তো আমরা জানি এখানে, চাইলে এখানে দিতে পারো, পরে দিতে পারো, নো দিয়ে দিলাম এখানে, ওপেনিং দ্য বক্স, তারপরে কি বাই মি। ওকে, এই পাইলাম, হি ওয়াজ সিন ওপেনিং দ্য বক্স বাই মি। দেখো কোথায় আসছে, he was seen opening the box by me, এই নাম্বারই তো পেয়ে গেলাম, the box open আবার হিজ না, এই যে অ্যানসার এন মি পেয়ে গেলাম আমার এই নাম্বারটা, মাশাআল্লাহ। এরপর আসো, the word ambiguous বুঝো, ambiguous শব্দের অর্থ তোমার অস্পষ্ট, হ্যাঁ অস্পষ্ট তোমরা যাকে বলো আর কি, আসলে উচ্চারণটা হবে অস্পষ্ট। আচ্ছা ambiguous কি চাইছে, the word imply মানে সিনোনিম বুঝিয়েছে, ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, আনসার্টেইন মানে কি রে অনিশ্চিত, লার্জ বৃহৎ, হেল্পফুল উপকারী, তাহলে কোনটা নিব, অস্পষ্ট
অস্পষ্ট তাহলে আনসার্টিন, এই যে অনিশ্চিত, তাই না? অস্পষ্ট, অনিশ্চিত, অস্পষ্ট, অনিশ্চিত। সো অ্যান্সার নিচ্ছে আমরা বি নাম্বারটা। ওকে, এরপর আসো, দ্য ট্রেন অ্যারাইভড লেট। এই দেখো, হ্যাঁ, দ্য ট্রেন অ্যারাইভড লেট, দেখো কোথায় বসছে, একদম বাক্যের শেষ, তাই না? একদম বাক্যের শেষ, হ্যাঁ, একদম বাক্যের শেষ। আবার দেখো এটা কোথায় বসছে, ভার্বের পরে বসছে, তাই না? ভার্ব এর পর। তোমাদেরকে দেখো 5টা জিনিস দিয়ে শিখিয়ে মনে পড়ে, একদম বাক্যের শুরু, একদম বাক্যের শেষ, হ্যাঁ, এরপরে কি ভার্বের আগে, ভার্বের পরে, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের মাঝখানে। এই 5টা জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে, চোখ বন্ধ করে বলে দিব দিস ইজ অ্যাডভার্ব, তাই না? দিস ইজ অ্যাডভার্ব। সো আমরা নাউন নিতে পারছি না, অ্যান্সার কি, এই দেখো অ্যাডভার্ব। বাকিগুলো অপশনস, তাহলে আমরা নিতে পারছি না। মাশাআল্লাহ, আশা করি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। হেই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পারতেই হবে তোমাকে, হ্যাঁ, পারতেই হবে তোমাকে, না পারার কিচ্ছু নেই ভাইয়া, অবশ্যই অবশ্যই পারবে, কেন নয়? অন্যরা পারলে তুমি কেন পারবা না? ভাইয়া একটু রিয়াক্ট দাও তো, তোমরা একটু একটু এই যে লাইভটা চলছে একটু রিয়াক্ট দাও তো, হ্যাঁ, কে কে আছো, আছো রিয়াক্ট বলতে একটা হাজিরা দাও, একটা হাজিরা দাও যে হ্যাঁ তুমি ক্লাস করছো, একটু হাজিরা দাও সবাই। একটু যদি আমি স্যারকে একটু ভালোবেসে থাকো, এই যেখানে লাইভটি দেখছো একটু রিয়াক্ট দাও, একটু ভালোবাসা দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, এরপর আসো, ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো? এই দেখো, ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো, প্রথম কি কিছু একটা অংশ বলেছে, এরপরে আসছে, বলো তো এটা কোন টপিক থেকে আসছে, বলতে পারো? হ্যাঁ, কোন টপিক থেকে এটা? হ্যাঁ, ইমবেডেড কোশ্চেন। মাশাআল্লাহ, হ্যাঁ, ইমবেডেড কোশ্চেন, তাই না? ইমবেডেড কোশ্চেন থেকে কোশ্চেনটি করা হয়েছে। তাহলে ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে প্রথমে একটা অংশ জাস্ট দেওয়া থাকবে, হ্যাঁ, এই দেওয়া থাকলো, এরপরে মাঝখানে কি রিলেটিভ প্রোনাউন থাকবে, এরপরে সাবজেক্ট ভার্ব, তাই না? সাবজেক্ট ভার্ব, তার মানে এখানে আমরা সাবজেক্ট ভার্বটা খুঁজবো। আচ্ছা দেখো, হয়ার, 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 এই নিয়ে তো কোনো, এটা হয়ার আগে দেয় নাই, এটা এমনি বাদ। এরপর কি সাবজেক্ট ভার্ব, দেখো আছে এটা, আছে এটা, নো, এই যে অ্যানসার, তাহলে এই যে এমনি অ্যানসার বুঝে পেলাম, তাহলে বি নাম্বারটা, তাই না? ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি হোয়ার হি লিভস, তুমি কি বলতে পারো সে কোথায় বসবাস করে? ওকে, আচ্ছা এরপর চলে আসুন, হি গোস টু ইউনিভার্সিটি। এই দেখো ইউনিভার্সিটি, হ্যাঁ, এই যে ইউ, আমরা জানি ইউ এর উচ্চারণ যদি ইউ ইউ এর মতো যদি হয়ে যায়, তার আগে কি দিতে হয় ভাইয়া? হ্যাঁ, এ ব্যবহার করতে হয়, তাই না? হি গোস টু আই ইউনিভার্সিটি, তাই না? তাহলে আই ইউনিভার্সিটি টু স্টাডি ফিজিক্স, ফিজিক্স পড়াশোনা করার জন্য। একটা ফিজিক্স দুইটা ফিজিক্স বলা যায় না, আর সাবজেক্টের ক্ষেত্রে ওইভাবে নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই, তার মানে এখানে নো আর্টিকেল। সো হি গোস টু আই ইউনিভার্সিটি টু স্টাডি ফিজিক্স, দ্যাট মিন্স এখানে এ আর এখানে নো আর্টিকেল। দেখো কোথায় আসছে, ওকে নো, ওকে নো, এটা এই দেখো এ, নো আর্টিকেল, তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। বাকি এটাও তাহলে অপশনস হিসেবে আমরা নিতে পারছি না, নিতে পারছি না। ওকে ভাইয়া, আচ্ছা এরপর চলে আসেন, অ্যানালজি, লাইব্রেরি আর হচ্ছে বুকস। দেখো একটু খেয়াল করো, লাইব্রেরি আর হচ্ছে বুকস, আমরা বই লাইব্রেরিতে রাখি, তাই না? বই লাইব্রেরিতে রাখি, এখানে পড়াশোনা করে, হ্যাঁ। আচ্ছা এখন আসুন, স্কুল আর হচ্ছে স্টুডেন্টস, তোমার কাছে মনে হবে লাইব্রেরি বুকস স্টুডেন্টস স্কুল, তো ঠিক আছে তো। এবারটা একটু খেয়াল করো, বই যেরকম লাইব্রেরিতে রেখে দেই, হ্যাঁ, হাইটে চলে আসে না, বই কি হাইটে চলে আসে লাইব্রেরি থেকে? নো। আর তুমি বেটা কি করো, তুই স্কুলে গিয়ে আবার কি ফেরত চলে আসো, ওখানে রাখা হয় না, রাখা হয় না, তুমি আবার চলে আসো। এই জন্য তোমার কাছে রিলেশনটা সঠিক মনে হলেও দিস ইজ রং রিলেশন। ওকে, আচ্ছা এরপর পেজ আর পেন, তো প্রশ্নই আসে না, হলো না। দেখো ফরেস্ট আর হচ্ছে ট্রিস, এই দেখো ফরেস্ট আর ট্রিস, ফরেস্ট ট্রিস, হ্যাঁ, কোথায় ফরেস্ট, এই ট্রিস কোথায় থাকে? ফরেস্টে থাকে, ও থাকে, হ্যাঁ থাকে, হ্যাঁ। ওকে, বুঝছেন? আসলে কথা কি জানো, বুক দিয়ে লাইব্রেরি ভরা হয়, গাছপালা দিয়ে বাগান ভরা হয়, বুঝছো? দিস ইজ আওয়ার রিয়েল রিলেশন। ওকে, এই দেখো ব্যাংক মানি, ব্যাংকে টাকা রাখা হয়, তো টাকা দিয়ে ব্যাংক ভরা হয়, কথাটা কিছু ঠিক আছে লজিক্যালি, কিন্তু এটা যতটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, তাহলে অ্যান্সার সি নাম্বার। এরপর আসেন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এই দেখো অ্যান্টোনিম, ফ্রাগাইল, ফ্রাগাইল মানে কি বলো দেখি, কে কে বলতে পারে? এটা কিন্তু এর আগে আমি কয়েকবার দিয়েছি, ফ্রাগাইল, ফ্রাগাইল, হ্যাঁ মানে কি রে, ভঙ্গুর, তাই না? ভঙ্গুর, বা বলতে পারি হচ্ছে দুর্বল, হ্যাঁ তাই না? আচ্ছা তাহলে উইক কি সিনোনিম, তাহলে এই দেখো
যেহেতু কি বলেছে, অ্যান্টোনিম বলেছে স্ট্রং, শক্তিশালী, স্মল তো ছোট, ব্রোকেন ভাঙ্গা, তাহলে এটা নো, অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা। ওকে, এরপর আসে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ কারেক্টলি স্পেলড। এই ওয়ার্ডটা বেশ কয়েকবার তোমাদের দিয়েছি এবং দেখলাম অলরেডি দুই জায়গা না তিন জায়গা চলেও আসছে। কোশ্চেন নাই রে, এই রাজশাহী ইউনিভার্সিটির এই যে কয়েকদিন আগে যারা মানবিকের আছো পরীক্ষা দিলা, হ্যাঁ হ্যাঁ 17 তারিখে এই কোশ্চেনটা কিন্তু চলে আসছে। তুমি দেখো যারা আমার আগেও আমার এই এমসিকিউ অ্যানালাইসিসের ক্লাস করেছো, দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি বেশ কয়েকবার করিয়েছি, এটা আসছে। ওকে, কোশ্চেন নাই রে, তাই না? এই কোশ্চেন আর কি নাই রে অ্যান্সার, তাহলে বারবার এটা দেখানোর দরকার নেই, এই নাম্বারটা আমাদের অ্যান্সার, তাই না? ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আসো মুরসালিন চৌধুরী ফাঁকিবাজ, এইগুলো আন্দাজি মারলেও হয় না। ওরে বাবা, চিন্তা করো। আচ্ছা ওকে, দেখো কি আসছে, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি জানো? আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত একটা বিপর্যয় ঘটে যাওয়া। ধরো তুমি এখন ক্লাসে ঢুকছো, ভাই মাইন্ড করো না, জাস্ট অ্যান এক্সাম্পল। হঠাৎ করে তুমি এখন ক্লাস করছো, মোটামুটি ভালো, এটা ওটা, ক্লাস শেষ করার পরেই বাসা থেকে ফোন আসলো, তোমাদের বাড়িঘর সবকিছু নদীতে ভেঙে চলে গিয়েছে। এটা কি হইলো? এই তুমি ক্লাসে ঢোকার আগেও আম্মুর সাথে কথা বলে কোনো সমস্যা নেই, এটা ওটা সুন্দর, এটা ওটা আছে, কিন্তু হঠাৎ করে, অথবা মনে করো তুমি ক্লাসে ঢুকছো, এটা ওটা সব ঠিক আছে, ক্লাস শেষ করে বাড়িতে যখন ফোন দিছো, ফোনে তোর আব্বু তো মারা গেছে। আল্লাহ না করুন, আল্লাহ আল্লাহ এই এক্সাম্পল আমি দিতে চাইনি, আল্লাহ মাফ করো। এসব মানে এক কথা আমি বুঝাই দিতে চাচ্ছি, হঠাৎ করে একটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত একটা বিপর্যয় ঘটে যাওয়া। দিস ইজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ওকে, দিস ইজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু, তাহলে আ রেইনি ডে, বর্ষাকাল হবে? নো। আনএক্সপেক্টেড ক্যালামিটি, এর অপ্রত্যাশিত দুর্যোগ, তাই না? রেয়ার ইভেন্ট, নো। লাইটিং, লাইটনিং স্ট্রাইক, নো। তার অ্যান্সার হচ্ছে এই যে আনএক্সপেক্টেড ক্যালামিটি, তাই না? আনএক্সপেক্টেড ক্যালামিটি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, শি ডাজ নট লাইক কপি, সে কপি খায় না, কপি পছন্দ করে না। ডাজ নট লাইক তার মানে কি করেছে? নেগেটিভ এগ্রিমেন্ট, তাই না? এই দেখো নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এই পাশে আমরা কি নেগেটিভ দেব? নেগেটিভ আমরা জানি জাস্ট দুইটা শব্দ বসে, তাই না? একটা হচ্ছে তোমার কি নেইদার, আর একটা কি তোমার বলো আইদার, তাই না ভাইয়া? এই যে আইদার নেইদার, এছাড়া বাকি তো আর বসে না, তাই না? নট নিতে পারছি না, বাদ দাও। আচ্ছা কি, তাহলে নেইদার। ওকে, এই যে হয়েছে, নেইদার তো শেষে বসে না, আইদার তো শেষে বসে, এটা ঠিক আছে, এটা ঠিক, কিন্তু এইটা তো ঠিক করলো না। অ্যান্সার এই যে এমনি। যারা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট পড়েছো, এদের কাছে কোশ্চেন এটা ফালতু কোশ্চেন, এমনি পারি স্যার, নো প্রবলেম, একদম ইজিলি পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। দ্য স্টাডি অফ বার্ডস, এই দেখো দ্য স্টাডি অফ বার্ডস মানে হচ্ছে পক্ষীদের নিয়ে গবেষণা, পাখিদের নিয়ে গবেষণা, ইজ কল্ড, তাকে কি বলা হয়? এই দেখো জুলজি মানে কি রে? প্রাণীবিদ্যা। হ্যাঁ, জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, মানে প্রাণী নিয়ে আলোচনা করে। বায়োলজি মানে কি? জীববিজ্ঞান, তাই না? আচ্ছা, জীববিজ্ঞান। আর দেখো এই যে অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা, বুঝো? পক্ষীবিদ্যা, আচ্ছা পক্ষীবিদ্যা। আর বোটানি মানে কি রে? উদ্ভিদ না? উদ্ভিদ বিজ্ঞান, আচ্ছা মনে হয় এরকমই। আচ্ছা বোটানি তোদের যারা সায়েন্সে ছিল, তো বোটানি একটা সাবজেক্টই তোদের ছিল। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার নিব কোনটা রে? এই যে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আমি ভাই সায়েন্সের না, এই জন্য সায়েন্সের তো বুঝি না। আচ্ছা, এরপর দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্ট। এ দেখো অপটিমিস্ট মানে কি রে? সম্ভাবনাময়ী, তাই না? সম্ভাবনাময়ী, অপটিমিস্ট মানে কি? সম্ভাবনাময়ী। দেখো আইডিয়ালিস্ট মানে কি? আদর্শবাদী, তাই না? পেসিমিস্ট, এই দেখো পেসিমিস্ট মানে কি রে? পেসিমিস্ট মানে সম্ভাবনাময়ী, পেসিমিস্ট মানে কি? হতাশাবাদী, হতাশাবাদী অ্যান্টোনিম, এটাই নেওয়া যায়, তাই না? এই যেটা রিয়েলিস্ট তো বাস্তববাদী, নো। আর্টিস্ট, নো। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, মাশাআল্লাহ। ওকে, আসেন এরপরে ইফ আই, এই দেখো ইফ, দেখছো ভাইয়া? এই দেখো কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন, কন্ডিশনাল। হ্যাঁ, বারবার তোমরা যারা কন্ডিশনাল থেকে কিন্তু আসি, কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন। তো দেখি আমরা একটু খেয়াল করি, হ্যাভের সাথে কি উড, এটা মেলে? হ্যাঁ, নো। হ্যাডের সাথে উড কি মেলে? আবার এখানে কি, যেহেতু ভিতরি নাই, তার মানে এটা কিন্তু মিলবে। হ্যাডের সাথে বেটা উইল মেলে? নো। হ্যাভের সাথে উইল, হ্যাঁ এটাও কিন্তু মেলে।
তাই না? হ্যাভ যেহেতু প্রেজেন্টে দেখি, ইফ আই হ্যাভ মোর মানি আই ড্যাশ আ নিউ হাউস, তার মানে না, এই দেখো এটা অসম্ভব কল্পনা, দ্যাট মিনস টা আনরিয়েল, তাই না? এই দেখো আনরিয়েল তো আর হ্যাভ প্রেজেন্টে বসতে পারে না, আনরিয়েল। যদি আমার যদি অনেক টাকা টিয়া পয়সা থাকতো, তাহলে আমি কি করতাম, উড বাই আ নিউ হাউস, একটা নতুন বাড়ি কিনতাম, বাড়ি কিনতাম, গাড়ি কিনতাম, বউ কিনতাম, সরি বউ না, মানে বাড়ি আর গাড়ি কিনতাম, তাই না? আচ্ছা, তাহলে ইফ আই হ্যাড মোর মানি তাহলে আই উড বাই আ নিউ হাউস, যদি আমার অনেক টিয়া পয়সা থাকতো তাহলে ডিএস শহরে আমি একটা নতুন বাড়ি কিনে ফেলতাম। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো কি আসছে, দ্য ফুড, এই দেখো দ্য ফুড, ভাইয়া দ্য ফুড এটা কি 3PS না? 3PS অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি লাগবে, একটা ভার্বের সাথে এস বাই এস ওয়ালা একটা ফর্ম দিতে হবে। সো দেখো এটা নিবা, এটা নিবা, নো এটা, এই দেখো এই যে, তার মানে অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, তাই না? দ্য ফুড টেস্ট ইজ ডেলিসিয়াস, খাবারটা খুবই সুস্বাদু ছিল, ভালো লাগলে কে ফেলিও। ওকে, ঠিক আছে। আচ্ছা চলেন এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। দেখো আফটার শি ড্যাশ হার ওয়ার্ক শি ওয়েন্ট হোম, দেখো শি ওয়েন্ট হোম, দেখছো কি করছে, এটা পাস্ট ইনডিফিনিট করেছে, তাই না ভাইয়া? পাস্ট ইনডিফিনিট, খেয়াল করিও পাস্ট ইনডিফিনিট। আবার দেখো এই যে আফটার আসছে, মনু আফটারের পরে কি পাস্ট পারফেক্ট, ওই যে, তাহলে পাস্ট, তাহলে বাকি আছে কি পাস্ট পারফেক্ট, যেহেতু পাস্ট ইনডিফিনিট হয়েছে তাহলে বাকি আছে কি পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট কোথায় আসছে, এই যে, তাহলে অ্যান্সার বি নাম্বার। আফটার শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক শি ওয়েন্ট হোম, তার কাজটা শেষ করলো এরপর সে বাড়ি চলে গেল। আমরা জানি দুইটা কাজই যদি অতীতের হয়, দুইটা কাজই যদি অতীতের হয় তাহলে বেশি অতীত যেটা ওটা পাস্ট পারফেক্ট, আর কম অতীত যেটা ওটা কি পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার, তাই না? ওকে, অ্যান্সার হচ্ছে আমার কি বি নাম্বারটা। এরপর আসেন আজকের মতো আমাদের শেষ কোশ্চেন, আজকের মতো কি, রিলিজিয়াস লিডার্স মানে রাজনৈতিক কি বলে ধর্মীয় নেতা যারা আছে, শুড নট ডেলভ ইনটু, তাই না, ডেলভ ইনটু পলিটিক্স, তাদের হচ্ছে রাজনীতিতে নাকি আত্মনিয়োগ করাটা উচিত না, যদিও এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বাজে কথা। এটা ধর্মীয় নেতারা অংশগ্রহণ করবে না, তা করবে কারা? উল্টো পাল্টা চোরচুট্টারা অংশগ্রহণ করে দেশটাতে চুরিচামারি করে খাবে, তাই না? আচ্ছা এটা এটা যদি এটা অনেকবার পরীক্ষায় আসছে, এই বছরও পরিস্থিতি বিবেচনায় আসতে পারে, এজন্য আমি এই উদাহরণটাই টেনেছি, কিন্তু এটা দুনিয়ার সবচাইতে অপছন্দ, মানে এটা ভাওতাবাজি একটা কথা আর কি এটা, কিন্তু এটা এই দেশের সামনে যেহেতু নির্বাচন কেন্দ্রিক বিষয়, এই জন্য আমি এই কোশ্চেনটা এখানে দেওয়ার চেষ্টা করেছি, ডেলভ ইনটু, তাই না ভাইয়া, ডেলভ ইনটু। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। সো বলেন, তাহলে আমরা 100 কোশ্চেন বিশ্লেষণ, সরি 50টা কোশ্চেন তোমাদেরকে বিশ্লেষণ করে দিলাম। সো একটু বলো তো কার কি অবস্থা, আমাকে একটু বলো, কার কি অবস্থা আমাকে একটু বলো, আমরা কি এটা পারবো কিনা বা কি অবস্থা এটা। আসলে তোমাদেরকে একটু বলি, সবসময় খেয়াল রাখবা, আমি দেখবে প্রায় দিনই চেষ্টা করব এই সন্ধ্যার টাইমে তোমাদের হচ্ছে এরকম প্রশ্ন বিশ্লেষণের ক্লাস নেওয়ার জন্য, যেহেতু তোমাদের সামনে এখনো বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি রয়েছে, এবং তোমরা তো এটা খুব ভালো করেই জানো যে বিশ্ববিদ্যালয়ের এই যে এই প্রশ্ন বিশ্লেষণগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমি দেখো এর আগে মানে টপ 300 নিয়েছিলাম ঢাবি বি ইউনিটের জন্য, ঢাবি সি ইউনিটের জন্য, খুলনার জন্য নিয়েছিলাম, তারপর হচ্ছে এরকম অনেকগুলো ইউনিভার্সিটির জন্য কিন্তু অনেক ক্লাস কিন্তু আমি এরকম এমসিকিউ বিশ্লেষণের ক্লাস নিয়েছি। তো তোমরা যারা ক্লাস করেছো তো আলহামদুলিল্লাহ, যারা ক্লাস করো নাই তাদেরকে বলবো দেখবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা ইজি ইংলিশ যে ইউটিউব চ্যানেল আছে, ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে সার্চ দিলে ইজি ইংলিশ বাই আমির স্যার বা ইজি ইংলিশ আমির স্যার লিখলে দেখবা আমার ছবি দেওয়া আছে, দেখলে চিনবা আশা করি। ওখানে গিয়ে দেখবা যে এই এমসিকিউ বিশ্লেষণের অনেক ক্লাস আমার নেওয়া আছে, প্রায় 2000-এর মতো এমসিকিউ এ পর্যন্ত আমি বিশ্লেষণ করে দিয়েছি। এই ক্লাসগুলো যদি ভাই করো ইনশাল্লাহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন পাবা ইনশাল্লাহ। সো দেরি না করে এই বিশ্লেষণগুলো করো, এবং প্রতিদিন ধরো আমার রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ, চেষ্টা করব প্রায় দিনই নেওয়ার জন্য। এগুলো পেজের দিকে একটু খেয়াল করবা, কখন কোনটা কি ঘোষণা দিই, কখন কোন ক্লাসে আসি, এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবা ইনশাল্লাহ, ভালো লাগবে, ভালো করবা, ভালো পারবা। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে শেষ করছি, দেখা হবে সামনে কোনো একটা ক্লাসে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আলিশা আশা বলেছো স্যার এইচএসটিইউ সিওইউ এর জন্য ক্লাস নিন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, সামনে প্রত্যেকটা ভার্সিটির জন্য আমি চেষ্টা করবো ক্লাসটা নিয়ে, এবং আমি এখন থেকে রেগুলারই ক্লাস নেওয়ার চেষ্টা করব, মানে পেজের দিকে একটু খেয়াল করবো, আমি প্রায় দিনই ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সপ্তাহে হয়তো 2-1 দিন মিস যেতে পারে, কিন্তু প্রায় দিনই সন্ধ্যার টাইমে হোক, রাতে হোক, দিনের বেলা হোক, কোনো একটা টাইমে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করবা, আশা করি তোমার ফায়দা হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।